গুড মর্নিং অল অফ ইউ। তো আজকে যে ক্লাসটি বা যে প্র্যাকটিস সেটটি করব আমরা খুবই ইম্পর্ট্যান্ট। সেটা রেলওয়ে এনটিপিসি CBT 2 হোক বা গ্রুপ ডি হোক বা তোমাদের যেটা বেঙ্গল পুলিশ মেইনস আসুক, মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন এবং যে ধরনের কোশ্চেনে ম্যাক্সিমাম টাইম ছেলেমেয়েরা সেখানে স্পেন্ড করে, যেখানে খুব সহজে যে ডাটাগুলো আমাদের ইউজলেস ম্যাথসগুলো করতে, সেখানেও তারা ইউজলেস টাইম স্পেন্ড করবে। আর অনেকেই যারা দীর্ঘদিন যাবৎ আমাকে ফলো আপ করছো অনলাইনে, তারা হয়তো গলার টোন শুনে বুঝে গেছো শরীর হাই ফিভার ছিল। এখনও মানে কিছুটা জ্বর নিয়েও তোমাদের জন্য ক্লাসটা করছি, যার কারণে ক্লাস অফ ছিল, আমার পেইড কোর্সেও অফ ছিল ডাউট কোর্সের নেওয়াটা। দেখো, তোমাদের একটা কথা বলি, এই বছর বছর ক্লাস পাস আউট স্টুডেন্ট বা কলেজ পাস আউট স্টুডেন্ট বেরোচ্ছে, সেখানে হাই কোয়ালিটি স্টুডেন্ট আছে, মিডিয়াম বা কম যেসব স্টুডেন্ট কমজোরি। এই কম্পিটিশান ফিল্ডটা এতটা ইম্পর্টেন্ট এবং এত সুন্দর একটা জায়গা, যেখানে তোমার ওই সর্বোচ্চ, মাঝারি বা ছোট এই ধরনের কোয়ালিটির কোনো রকম জায়গা নেই। যারা এখানে একদম লেগে থাকার লড়াইয়ে টিকে থাকতে পারবে, তারাই হচ্ছে এখানে ওই ছোট থেকে বড় পজিশনে পৌঁছে গেল। আর কম্পিটিশন ফিল্ডটা এতটাই সুন্দর জায়গা যে তুমি একটা সময় পরে গিয়ে তুমি যতটা নেবে তোমার মাঝে ততটা বাড়তে থাকবে। শুরুতে যে কোনো কিছু কঠিন মনে হয়, তুমি একটা জিনিস ভাবো, হয়তো তোমার মনে নাও থাকতে পারে। প্রাইমারিতে তুমি যখন ABCD বা ক খ লেখাটা স্টার্ট করো, সেটা হচ্ছে সব থেকে জীবনের কঠিন সময়। যে আমি ক খ লিখবো, কী লিখবো, বা ABCD লিখবো, কী লিখছি বা কেন লিখবো, তোমার মাঝে কোনো রকম কোশ্চেন আসেনি। এখন যেটা তুমি কোশ্চেন করতে পারছো, সেই অভ্যেসের জন্য। প্রাইমারিতে আমাদের কী শিক্ষা দেয়? পড়াশোনা, কিন্তু সেটা সেকেন্ডারি। ম্যাক্সিমাম প্রাইমারি স্কুলগুলোতে, ম্যাক্সিমাম কি পুরোই প্রাইমারি স্কুলে যে শিক্ষাটা ছোটোবেলা থেকে সবাই পায়, আমি তুমি সবাই পেয়েছে, সেটা হচ্ছে আমাদের পড়াশোনার যেটা অভ্যেসটা বানানো। এবার দীর্ঘদিন যাবৎ যদি যেসব ছেলেমেয়েরা এই পড়াশোনা থেকে ডিটাচ থাকে, তাদের পক্ষে সেটা কম্পিটিশন, চাকরির লোভে হোক বা একটা সিভিলাইজড ভাবে চলাফেরার জন্য হলেও, যদি কারো মনে হয় যে চাকরির পড়া শুরু করি, এখন তো সহজেই মনে হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে দেখছি যে সমস্যাগুলো আমরা আগে এত সহজে করতে পারতাম না সমাধান, এখন এত সহজে জানা যাচ্ছে। তো তারাও যদি মনে করে, মাথায় রাখবে যে সেই মনে করার পেছনে যে মূল কারণটা তোমার দাঁড় করিয়ে দেবে, সেটা হচ্ছে তোমার দীর্ঘদিন যাবৎ ডিটাচমেন্ট। এই যে অভ্যেসটা তুমি হারিয়ে ফেলেছো, এই অভ্যেসটা আনাটা খুব চাপ। আর যদি লেগে থাকতে পারো, এই যে অভ্যেসটা তৈরি হবে, এই অভ্যেসটা তোমাকে একটা সময় খুব ভালো একটা পজিশনে দাঁড় করিয়ে দেবে। তো মূল বিষয়বস্তু হচ্ছে পড়াশোনার অভ্যেস। অভ্যেস মানেই হচ্ছে রুটিন। এবার যার যার রুটিন শেষে নিজে বানিয়ে নেবে। আমি যেমনটা অফলাইন ব্যাচে হোক বা যে কোনো জায়গায় হোক, রুটিন আমি কাউকেই করে দিই না। তুমি পড়াশোনা শিখতে এসছো, পড়াশোনা এমন একটা জায়গায়, কম্পিটিশান ফিল্ড, তোমার কিছুদিন যাবৎ বা কয়েক মাস পড়ার পরে তোমার নিজের মধ্যে সেই লজিকটা খুঁজে পেয়ে যাবে যে আসলে আমার এইভাবে চলতে হবে। দাদারা শুধু হেল্প করবে যে তোমার চলতে হবে এটা, এই দিকে ফোকাস করে, একটা কঠিন জিনিসকে সহজ টুকরো টুকরো করে ভেঙে দিলে। এছাড়া আরও অনেক কিছু জানার থাকে, শেখার থাকে। আমিও শিখি, সবাই শিখছে। চলে আসি আমরা কোশ্চেনে। দেখো, যাদেরই মনে হবে যে বেঙ্গল পুলিশের মেইনস রয়েছে, ফিজিক্যাল পাস করেছো, খুব ভালো কথা, কিন্তু যাদেরই মনে হবে আগেরবার 2-1 নাম্বারের জন্য বা 0.5-এর জন্য ছিটকে গেছো, তারাও, অনেকের মাঝেই এতটাই কনফিডেন্স না, ওভার কনফিডেন্স থাকে যে হ্যাঁ আমি বেরিয়ে যাব এবছর। কিন্তু তাদেরকে বলি বারবার করে যে এবছর কম্পিটিশান তোমার আগের বছর থেকে আরও হাই হবে। ভয় দেখানো বা কোনো কিছুই আমার ইন্টেনশন না, যেটা রিয়েলিটি সেটা আমি বলছি। কেন হাই হবে? কারণ ম্যাক্সিমাম দরজাগুলো বন্ধ। যারাই স্টেটের এক্সামগুলোর জন্য প্রিপারেশন করে,
ম্যাক্সিমাম দরজাগুলো বন্ধ। এবার ম্যাক্সিমাম দরজা তোমার ঘরের, সাপোজ 5টা রুমে 5টা দরজা আছে, 4টে দরজা আমি বন্ধ করে দিলাম। তোমার বাধ্য হয়ে রাত্রেবেলা ঘুমানোর জন্য ওই একটা যে দরজা রুমের খোলা রয়েছে ওই রুমে যেতে হবে, হচ্ছেও তাই। তো যার কারণে তোমার সেখানেই যদি দরজাটায় বা সেই রুমে ঢুকতে হয়, ম্যাক্সিমাম বাকি রুমের সদস্যগুলো এখানেও ঢোকার চেষ্টা করছে। তো যার কারণে একটু হাই হবে কোশ্চেন, স্ট্যান্ডার্ডিটি আসবে। যদি কাট অফ ঠিকঠাকই থাকে তাহলে কোশ্চেন ভেরিয়েশন আসবে, যেটা স্ট্যান্ডার্ড কোশ্চেন। তো যাদের মনে হবে যে কোনো ভাই আছে বা দাদা আছে বা কোনো রিলেটিভ দূর সম্পর্কের, যদি মনে হয় যে এই দাদার ক্লাস থেকে বেনিফিট হবে, আমার একটা কথা বলি, রিসেন্টলি 2019-এর যে রিক্রুটমেন্টটা আটকে ছিল জয়েনিংয়ের, তো সেখান থেকে একজন ফোন করে বলছে, দাদা এখানে তো দেখছি যে তোমারই 150 ক্যান্ডিডেট। তো আমার যেরকম অফলাইন ব্যাচেও যেসব ছেলেমেয়েরা সিলেকশন নিয়েছে, আমি কোনো রকম অ্যাডভার্টাইজমেন্ট যাই না, কারণ যারাই আমার কাছে এখনও পর্যন্ত পড়ছে তারা নিজেরাও জানে তাদের শুধু এই ব্যাচগুলো চলে, শুধু সেইটুকু জানানোর জন্য। তাছাড়া আমি শুরুতেও বলছি, সেই 2018-19 ওই সময়ও বলে এসেছি, এখনও বলছি একই কথা, যে ছেলেমেয়েরা সাকসেস নেবে তাদের নিজের ক্রেডিটে। আমরা রাস্তাটা দেখানোর জন্য রয়েছি, শুধু আমি কেন, বাকি যেসব ইনস্টিটিউট তারাও রয়েছে। এবার কিছু ইনস্টিটিউট তাদেরকে দিয়ে বিজনেসটাকে আরও এগিয়ে নিতে চায়, আর যারাই ধরে নেবে সেখানে। তো মূল যে কথাটা সেটা হচ্ছে, সম্পূর্ণটা যারাই সাকসেস পায় তাদের ক্রেডিট, কারণ খাটনিটা আমি করে দিতে যাইনি তাদের হয়ে, তাদের খাটনিটা তারা নিজেরাই করেছে। যদি সেটাই করতাম তাহলে তুমি ওয়েস্ট বেঙ্গল কেন, গোটা দুনিয়াতে বইয়ের দোকান হাজার হাজার দেখো, কটা বইয়ের দোকানের মালিক তার দোকানের একটা বই খুলে পড়তে দেখেছো? তাহলে খাটনিটা বা চিন্তা ভাবনাটা তার নিজের উপরে বলার বা জ্ঞান দেওয়ার, আমি তো খুব নগণ্য একজন ছোটোখাটো মানুষ, এরকম বহু আরও রয়েছে। তো তারাও তোমাকে কি জ্ঞান দিতে পারবে যদি তুমি না এগোতে চাও? ইচ্ছা শক্তিটা মূল জায়গা। তো তাদের জানাতে পারো যে বেঙ্গল পুলিশ মেইনসের জন্য যদি ম্যাথসটা বিশেষ করে তাদের খুব ভয়ের একটা জায়গা হয়, তো ম্যাথসটাকে তাকে একদম ফিঙ্গারপ্রিন্টে রাখার মতন পজিশনে তার চলে আসবে। আর যাদেরই মনে হবে যে এনটিপিসি CBT2 বা আদার্স কম্পিটিশন ফিল্ডের জন্য পুরো ফাউন্ডেশন কোর্স, তাহলে আমাদের এই কমপ্লিট কনসেপচুয়াল ম্যাথসের কোর্সে অ্যাডমিশন হতে পারো, যেটা আমাদের মূল লক্ষ্য থাকে 5 to 10 সেকেন্ডস কোশ্চেন সলিউশন, কিন্তু উইদাউট ফর্মুলা। হ্যাঁ, বিশেষ কিছু ফর্মুলা প্রয়োগ করতে হয়, সেটা খুবই রেয়ার। প্রত্যেকটা চ্যাপ্টারে 1 থেকে 2টো কোশ্চেন ম্যাক্স টু ম্যাক্স, তার থেকে বাইরে জানতে হয় না। কিন্তু সেগুলোও কি জাস্ট ফ্রেমটাকে রেডি করে নিয়ে বাকি যে ফ্যাক্টরাইজ সেটা আমরা কনসেপ্টের মাধ্যমেই করতে পারি। তো চলে আসি আমরা কোশ্চেনে। আর যেটা এখানে বলার ছিল যে আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে বলতে পারো, আর যদি অফলাইন ব্যাচে অ্যাডমিশন নিতে হয় তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো, যদি ধারের কাছে থাকে আমাদের কেউ। দেখো, কোশ্চেন নাম্বার 1 চলে আসি। আজকে একটু স্লো পড়াতে বা বলতে হচ্ছে, কারণ মানে ব্রেনটা চাইলেও শরীরটা খুব কষ্ট ফিল করছে। দেখো, কোশ্চেন নাম্বার 1 কি বলেছে, একজন ব্যক্তি প্রতি বছরের শেষে 200 টাকা সঞ্চয় করে এবং চক্রবৃদ্ধি সুদের হার 5%। 3 বছর শেষে তা কত হবে, মানে আমাদের অ্যামাউন্টটা বের করতে হবে। তো এই কোশ্চেন আমাদের সে কোর্সের নয়, কিন্তু কমেন্ট সেকশানে লিখে দিয়েছিল, তো তার কোশ্চেনটা নেওয়া হয়েছে। এবার পরবর্তী সময়ে যেগুলো আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো, আমরা কেন, প্রত্যেকটা ইনস্টিটিউট হয়তো করে কিনা জানি না, আপডেটেড যেসব একটু ল্যাঙ্গুয়েজ বেসড চেঞ্জ হয়, তো এই ধরনের কালেক্টেড কোশ্চেন থাকে। তো কোশ্চেনটা নিলাম, ফ্রি ক্লাস এর আগে আমরা করাইনি এই কোশ্চেন। দেখো, এখানে যখনই তোমার টাইমটা দেওয়া রয়েছে 3 ইয়ার্স, 3 বছর, তুমি মনে করো A B C, এবার যখনই C 3 বছর হলো, এবার 3 বছর শেষে বলেছে, তাহলে 3 বছর শেষে মানে D এর মানে 4 বছরের একদম শুরু পর্যন্ত আমার যেতে হবে, তাই তো? তাহলে 3 বছর পর্যন্ত আমি কি করলাম, যে ফার্স্ট টাইম এখানেও 200 টাকা রেখেছি, দ্বিতীয় বছরেও 200 টাকা রেখেছি, তৃতীয় বছর গিয়েও
সেই 200 টাকাটা রেখেছি। এবার ভাবো যে আমি এখানে 200 3 বছরে মানে 3 দুগুণে 600 টাকা তো আমি রেখেছি, যেটা আমার আসল, তারপরে আবার সুদ নিয়েছি। তাহলে আমার 565 অ্যামাউন্ট হতেই পারে না। ফার্স্ট অপশনটা কেটেই গেল। তো তোমার পরীক্ষার হলে যদি এরকম থাকে যে একটাই কোশ্চেন 600-র উপরে, একটাই অপশন, তাহলে সেই কোশ্চেনটা অপশনটা চোখ বন্ধ করে মার্কিং করে দাও। কোশ্চেন সলিউশনের প্রয়োজন নেই। জেনারেলি এই ধরনেরই থাকবে, আদারওয়াইজ ক্যালকুলেটিভ আসবে। দেখো, আমাকে বলেছে সুদের হার কত? 5%। এবার 5% মানে 1/20, অর্থাৎ 20 টাকায় 1 টাকায় সুদ, মানে 21 টাকা আমার কি হচ্ছে? অ্যামাউন্ট হচ্ছে। 20 টাকা আমার প্রিন্সিপাল যদি হয়, আমি 21 টাকা সুদ আসল পাচ্ছি 1 বছরে। তাহলে এক্ষেত্রে আমার আসল ছিল প্রথম বছরে 200 টাকা। 200-র যদি 21/20 আমি করি, তাহলে আমার অ্যামাউন্টটা কত হবে? 20 10 200, অর্থাৎ 21 10 210 টাকা। দ্বিতীয় বছর গিয়ে আমি 210 টাকা, প্রথম বছরের 200 টাকার উপরে টোটাল সুদ আসল পেলাম। যখনই দ্বিতীয় বছরে আসলাম, আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় বছরে গিয়ে আবার আমি 200 টাকা ইনভেস্ট করলাম। তাহলে টোটাল আমার আসল আর আগের বছরের সুদ আসল মিলে কত টাকা হলো? 410 টাকা। যখনই আমি এটা থেকে আবার তৃতীয় বছরে যাব, এই 410 টাকার উপরে 21/20 কত টাকা আমি এক্ষেত্রে অ্যামাউন্ট পাবো? 0-র সঙ্গে 0 কেটে দাও, 2 দিয়ে আর হচ্ছে 21, 21 দুগুণে 41 2 82 0 41, তাহলে কত পাবো? 1 4 2 6 8 861 টাকা। একে ভাগ করে দেবো 2 দিয়ে, তাহলে 4 2 8 3 2 6 0 5 2 10, 430 টাকা 50 পয়সা। 430 টাকা 50 পয়সা। এবার দেখো, তৃতীয় বছরে আমার টোটাল সুদ আসল হচ্ছে এই, কারণ তৃতীয় বছরে এসছে, আমি আবার 200 টাকা রেখেছি। যখনই আমি 200 টাকা রাখলাম, টোটাল আমার অ্যামাউন্টটা কত আসলো? 4 আর 2 630 টাকা 50 পয়সা। তাহলে এর উপরে আবার আমি কি রাখবো? না, 21/20 এই একই সুদ আসল রাখবো। তাহলে যখনই আমি কাটাকাটি করব, 0 নিয়ে আসো 10 200, তাহলে কত আসবে? দেখবে, ক্যালকুলেশন করবে, 662 টাকা 025 এত টাকা আসবে। জাস্ট এটা হচ্ছে একটু ক্যালকুলেটিভ করা, আর কিছুই নয়। যেটা বললাম সেটা শুধু মাথায় রাখবে। কি মাথায় রাখবে? দেখবে এই ধরনের ক্যালকুলেটিভ কোশ্চেনে শুধু জাস্ট এই লজিকটা মাথায় রাখবে। টোটাল আমি যদি 200 টাকা করে 3 বছরে রাখি, তাহলে 3 2 600 টাকা আমার টোটাল শুধু আসলই রাখা হচ্ছে। তাহলে কোন অপশনটা সেই 600 টাকার উপরে থাকছে, সেই একটাই অপশন পাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 2। দেখো, মূল পরিমাণ যা দ্বিতীয় বছরে 4% হারে 208 টাকা চক্রবৃদ্ধি সুদ দেয়। মূল পরিমাণ মানে আমার আসল বের করতে হবে, যা 4% হারে আমি যদি রাখি, শুধুমাত্র দ্বিতীয় বছরে 208 টাকা আমি চক্রবৃদ্ধি সুদ পাব। তাহলে আমি কি করছি? না, 2 বছর রাখছি। আমি টাকাটা 2 বছর রাখছি। 4%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/25। 1/25, যেহেতু টাইমটা দ্বিতীয় বছর মানে 2 বছর রাখা হচ্ছে, এর হোল স্কোয়ার করে দাও, তাহলে 25-এর বর্গ কত পাবে? 625। তাহলে তুমি মনে করে নাও, অ্যাজিউম করে নাও, প্রিন্সিপাল 625 টাকা। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, প্রথম বছরে 1/25, 625-এর যদি 1/25 করো, 25 25 625 মানে 25 টাকা সুদ, সরল সুদ। দ্বিতীয় বছরেও 1/25, তাহলে 25 টাকা দ্বিতীয় বছরে সুদ। এবার 25-এর আবার দ্বিতীয় বছরে আবার একই রেট হারে কত টাকা সুদ পাবে? 1 টাকা। এখানে যেটা বুঝবে যে আমার দ্বিতীয় বছরে শুধুমাত্র কত টাকা সুদ হচ্ছে? 25 আর 1 26 টাকা। কিন্তু কোশ্চেন অনুযায়ী আমি দ্বিতীয় বছরে সুদ পেয়েছি 208
8 টাকা। কত গুণ বেশি? 13 দিয়ে 26, 2 দিয়ে যদি কাটি 104, 8 13 104, তাহলে 8 গুণ বেশি। তাহলে 625-এর সঙ্গে 8 গুণ যদি আমি করে দিই, 6-টে 48, মানে 4000, 6-টে 48, 5000। তাহলে অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, বুঝতে পারলে? তো জাস্ট এই ধরনের লজিক্যাল কিছু চেঞ্জেস আসবে, যে শুধুমাত্র পার্টিকুলার দ্বিতীয় বছরের সুদটা যদি দিয়ে দেয়, তুমি একটু হলেও ঘাবড়ে যাবে যদি জানা না থাকে সেটা। এটা কোশ্চেনগুলো বেঙ্গলের মেইনসে সব থেকে বেশি চান্সেস রয়েছে আসার জন্য। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নম্বর 3। চক্রবৃদ্ধি সুদের হারে একটি ব্যাংক একটি পরিমাণ বিনিয়োগ করা হয়। একটি ব্যাংকে কিছু টাকা চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করেছে। প্রথম এবং তৃতীয় বছরের পর সুদ সহ মোট পরিমাণ অর্থাৎ অ্যামাউন্ট যথাক্রমে 1200 এবং 1587, অর্থাৎ প্রথম বছর শেষে 1200 টাকা এবং তৃতীয় বছরের শেষে 1587 টাকা সুদ আসল পাওয়া যায়। সুদের হার আমাদের বের করতে হবে। তাহলে যখনই আমাদের সুদের হারটাই শুধুমাত্র বের করতে হবে, আমরা কি করব? আমরা মনে করলাম যে এটা প্রিন্সিপাল, এই টাকাটা আমাদের আসল। এই টাকাটা যদি আমি 1 বছর রাখি 1200 টাকা হয়ে যাচ্ছে অ্যামাউন্ট। যদি এই টাকাটাই আমি 2 বছর রাখি 1587 টাকা হয়ে যাচ্ছে। এই তো কন্ডিশন। দেখো, এখান থেকে এটা 1 বছর, এটা হচ্ছে তৃতীয় বছর, আর এখান থেকে এটা 3 বছর। তাহলে এখান থেকে এইটুকু নিশ্চয়ই 2 বছর। এবার 2 বছর যখনই, তাহলে আমাদের কি আসবে? রেশিওটা বর্গমূল বা বর্গ সংখ্যায় আসবে। রেশিও করে দাও। 3 দিয়ে যদি কাটো 400, আর 3 দিয়ে যদি কাটো 3 5 15, 3 2 6, 3 9 27, 400 অনুপাত 529। 400 কতর বর্গ? 20-এর বর্গ 400। 529 কতর বর্গ? 23-এর বর্গ। এবার তুমি ভাবো, 20 টাকা যদি প্রত্যেক বছরে আমি রাখি, 23 টাকা আমার সুদ আসল হয়। 20 টাকার উপরে 23 টাকা মানে 3 টাকা আমি কি পাচ্ছি? কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ। তাহলে 3/20, অর্থাৎ 20 টাকায় 3 টাকা সুদ পাচ্ছি। 1/20 মানে 5%, তার 3 গুণ আছে মানে 15%। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত পার্সেন্ট হবে? 15%। অপশান নাম্বার বি। ঠিক আছে, সহজ কোশ্চেন। তো এই সেটটাতে ম্যাক্সিমামই কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে কোশ্চেনগুলো রয়েছে। নেক্সট কোশ্চেন আসি। কোশ্চেন নাম্বার 4। 391টি ছেলে এবং 323টি মেয়েকে এমনভাবে ভাগ করা হয়েছে যে প্রতিটি গ্রুপে সমান সংখ্যক সদস্য রয়েছে এবং গ্রুপে শুধুমাত্র ছেলে বা শুধুমাত্র মেয়েরা রয়েছে। দলের সর্বনিম্ন সংখ্যা কত? ম্যাক্সিমাম ছেলে মেয়ে বুঝতে পারছে যে সর্বনিম্ন সংখ্যাটা বলেছে। এলসিএম এইচসিএফ এর কোশ্চেন। দেখো, এটা এই সেভ করতে হবে, অর্থাৎ গসাগু করতে হবে। সেটা খুব ভালো কথা, তুমি ধরে নিয়েছো। কিন্তু এক্ষেত্রে কোশ্চেনটা কি বলেছে? 391টা ছেলে এবং 323টা মেয়েকে এমনভাবে গ্রুপে ভাগ করা হয়েছে যে সমান সংখ্যক প্রত্যেকটা গ্রুপেই রয়েছে। তাহলে আমি জানি যে আমার গসাগু করতে হবে। যখনই দেখছি যে গসাগু করতে হবে, গসাগু করে দিল। তাহলে গসাগু আমরা করি। 391টা ছেলে আর 323টা মেয়ে, এই কন্ডিশন। এবার যখনই এই কন্ডিশন হলো, আমি দেখতে পাচ্ছি গসাগুর রুল কি? 391 323 ডিফারেন্স নেব। তাহলে ডিফারেন্সটা কত? 3 থেকে কত? 8 আর 3 11, 8, 2 আর 1 3, 6, 68 হচ্ছে ডিফারেন্স। এবার দেখো, 68কে আমি কি করব? ফ্যাক্টর করে দেব। আমি করতে পারি 2 × 34, 34কে আবার করতে পারি 2 × 17। গসাগু এক্ষেত্রে কতটা সহজে করা যায় তোমরা নিজেরা একটু ইউটিলাইজ করবে।
এই সংখ্যাটাকে কোনো সংখ্যাটাকেই আমি জোড় কোনো সংখ্যা দিয়ে কি ডিভাইড করতে পারবো না, পসিবল না, কারণ দুটো সংখ্যাই বেজোড় সংখ্যা। তাহলে এক্ষেত্রেও 2 আউট হয়ে গেল, এক্ষেত্রেও 2 আউট হয়ে গেল, অর্থাৎ জোড় সংখ্যা তো আউট। তাহলে পড়ে থাকলো 17। তাহলে 17ই হচ্ছে এদের এইচসিএফ বা গসাগু। এদের যদি গসাগু করি তাহলে কত পাবো? 17। তাহলে 17 দেখলো যে তাড়াহুড়োর মধ্যে ফার্স্ট অপশানে আছে, মার্কিং করে দিল। ঠিক আছে, মার্কিং যখন করে দিল, পরীক্ষার হল থেকে বাইরে বেরোলো নাচতে নাচতে, বাহ, অনেক কোশ্চেন আমি করে দিয়ে এসেছি, কিন্তু সে যে ভুল করে এসছে সে নিজেও বুঝতে পারছে না। দেখো কেন ভুল করে এসছে। এখানে বলেছে দলের মানে গ্রুপের সর্বনিম্ন সংখ্যা, আমাকে বলেনি যে প্রত্যেকটা গ্রুপে সর্বনিম্ন ছেলে মেয়ের সংখ্যা কত, তাহলে 17 হতো। যদি দলের সংখ্যা বের করতে বলে তাহলে এই যে 17 অর্থাৎ গসাগু, প্রত্যেকটা গ্রুপে 17 জন করে, তাহলে 17 জন করে এত জনের মধ্যে কতগুলো আমি গ্রুপ করতে পারো। তাহলে কি করব, 17 2 34, কত পড়ে থাকবে 5 51 3 17 51, তাহলে 23। 17 দিয়ে কাটাকাটি করো, 17 একবার যাবে, 15 মানে 153, 153 কতবার যাবে, 7 6, 17 দিয়ে 9 বার, তাহলে 9 17 153। তাহলে এদিকে 23টা গ্রুপ হচ্ছে, এখানে 19টা গ্রুপ হচ্ছে, 23 যোগ 19 কত হচ্ছে, 9 3 12 42টা। তাহলে 42 হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের উত্তর, অপশন নাম্বার বি, নট 17। ঠিক আছে, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো চাইলে। তো এই ধরনের কোশ্চেনগুলো এইভাবে ট্যাকেল করবে। পরীক্ষার হলে এটাই মাথায় রাখবে না যে আমার একবারে চলে আসলো মানে ওটাই উত্তর, সব ক্ষেত্রে কিন্তু সেটা পসিবিলিটি থাকে না। হ্যাঁ, যদি সবটা বুঝে নিয়ে এগিয়ে যায় তাহলে তো কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 5, একজন ব্যক্তি 4 বছরে 5% হারে একটি নির্দিষ্ট মূলধনের উপর 1000 টাকা সাধারণ সুদ পান। আচ্ছা, তাহলে নির্দিষ্ট মূলধনের উপরে 1000 টাকা সাধারণ সুদ পাচ্ছে 4 বছরে, 5% সুদের হারে যদি রাখে, সেটা কি সরল সুদ। একই হারে 2 বছরে লোকটি মূলের দ্বিগুণ অর্থে চক্রবৃদ্ধি সুদ কত পাবে সেটা বের করতে হবে। অর্থাৎ সে যদি দ্বিগুণ মূলধন রাখে তাহলে 2 বছরে চক্রবৃদ্ধি সুদের হারে সে কত টাকা সুদটা পাবে সেটা বের করতে হবে। জেনারেলি এই কোশ্চেনগুলো তারা আসল বের করার ক্ষেত্রে কাজে লেগে যাবে। তারপরে সুদের হার ওই একই, তাহলে 2 বছরে আসলটাকে দ্বিগুণ করে দেবে, তারপরে সুদের হারের ক্ষেত্রে বের করবে। ম্যাক্সিমাম টাইম লস, ওইভাবে যাওয়াই যাবে না। দেখো, শুধু তোমার ফান্ডাটা মাথায় রাখতে হবে যে 1000 টাকা সে কত বছরে সুদ পেয়েছে সরল সুদ, 4 বছরে। 4 বছরে যদি 1000 টাকা সুদ পায়, প্রত্যেক বছরে কত করে রেখেছে বা কত করে পেয়েছে, 250 টাকা। প্রথম বছরে 250, দ্বিতীয় বছরেও 250, তৃতীয় বছরেও 250, চতুর্থ বছরেও 250, অর্থাৎ প্রত্যেক বছরে সে 250 টাকা করে করে সুদ পেয়েছে। মানে সরল সুদ আমরা জানি যে প্রত্যেক বছরে সমানভাবে পাওয়া যায়। এবার আমি যদি আসল দ্বিগুণ করে দিই তাহলে সুদটাও তো আমি দ্বিগুণ পাবো। তাহলে সুদটা যখনই আমি দ্বিগুণ পাবো, আমার এক্ষেত্রে শুধুমাত্র কন্ডিশনটা জাস্ট এই 2 বছর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। তাহলে 250 দ্বিগুণ কত, 500। এক্ষেত্রেও দ্বিতীয় বছরে 250 দ্বিগুণ 500 টাকা আমি সুদ পাবো, যেটা সরল সুদ। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে 500 টাকার উপরেও আমি সুদটা পাবো। তাহলে সুদটা হারটা কত পাবো, 4 বছরে 5% করে। তাহলে টোটাল যে রেট অফ ইন্টারেস্টটা সেটা কত হচ্ছে, 4 5 5%। তাহলে 5% মানে কত, সুদের হার 5% ভগ্নাংশ ভ্যালু 1/20। তাহলে 500 যদি 1/20 করো, রেটটা 0 0 কেটে যাবে, 2 দিয়ে কাটো 25 বার।
তাহলে টোটাল আমাকে বলেছে 2 বছর শেষে চক্রবৃদ্ধি সুদটা আমি কত পাবো। তাহলে 500 500 1000 আর হচ্ছে 25, টোটাল 1025 টাকা আমি কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো যদি দ্বিগুণ অর্থে রাখি অপশন নাম্বার বি। তো কিভাবে ট্যাকল করতে হবে কোন কোশ্চেনগুলো, তুমি যদি এই কোশ্চেনটারই প্রথম কন্ডিশন থেকে আসল খুঁজে নিয়ে তারপরে সেই আসলের দ্বিগুণ করো, দ্বিগুণ করে নিয়ে গিয়ে আবার চক্রবৃদ্ধি সুদে ঢোকো, তাহলে ম্যাক্সিমাম টাইমটা লস হবে। নেক্সট কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 6। 10,000-এর পরিমাণ 2 বছরে 14,641 হয়ে যায় যদি সুদের অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি করা হয়, অর্থাৎ হাফ ইয়ারলি বেসডে যদি আমি কোনো টাকা রাখি তাহলে 10,000 টাকাটা 2 বছর পরে 14,641 টাকা হয়। চক্রবৃদ্ধি সুদের হার আমাকে নির্ণয় করতে হবে হাফ ইয়ারলি বেসডে। দেখো আমি টাকাটা রেখেছিলাম 10,000 টাকা, এই টাকাটা অ্যামাউন্ট হয়ে গেছে কত, 14,641 টাকা। এটা আমার আসল, এটা আমার অ্যামাউন্ট, সুদ আসল। তুমি ভাবো 10,000-কে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 4। যদি 10,000-কে লিখতে পারি 10 টু দি পাওয়ার 4, একেও 10 টু দি পাওয়ার 4 দেখে, যেটা পাওয়ার 4, এখানেও পাওয়ার 4 আসবে, কিন্তু এটা কতর পাওয়ার 4 সেটা আমরা কি করে বের করব। জেনারেলি 10-এর সঙ্গে 11 আসে। তুমি দেখো যে এই কোশ্চেনটার যে ডাটাটা দেওয়া রয়েছে অ্যামাউন্টে, একে 11 দিয়ে কাটা যাচ্ছে কিনা। তাহলে 11 দিয়ে যদি আমি কাটি, আমি চেক কী করবো, 6 রেখে 7 রেখে 8, 4 4 8, 8 মাইনাস 8 মানে 0। তাহলে 0 অথবা 11 যদি আসে ডিফারেন্স, তাহলেই সেটা 11-র মাল্টিপল, তাহলে 11 টু দি পাওয়ার 4। অর্থাৎ যদি হাফ ইয়ারলি বেসড হয়, যদি টাইম বের করতে বলতো, যদি অ্যাকচুয়ালি টাইম বের করতে হতো, তাহলে হাফ ইয়ারলি বেসড মানে কি, আমরা পাওয়ারকে 2 দ্বারা ভাগ করি। তাহলে একে আমরা কি করব, 4-এর ক্ষেত্রে আমরা বলবো যে 2 ইয়ার টাকাটা রেখেছে। এক্ষেত্রেও দেখো 2 বছরেই টাকাটা হয়েছে। তাহলে এখানে একটা কনসেপ্ট জানলে, যদি টাইমটা বের করতে বলে তাহলে এটা 2 ইয়ার হয়ে যাবে পাওয়ার 4 থেকে। এবার আমাদের বলেছে যে রেট অফ ইন্টারেস্ট, তাহলে 10 টাকা থেকে তুমি 11 টাকা সুদ আসল পাচ্ছ, 1 টাকা তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছ পার ইয়ারে। তাহলে 1/10 মানে কত পার্সেন্ট, 10%। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, 10%, দ্যাট ইজ অপশন নাম্বার এ। ক্লিয়ারলি বুঝতে পারলে? নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 7। এই কোশ্চেনটা হয়তো এনটিপিসি অথবা এসএসসির কোশ্চেন, কিন্তু খুবই সহজ, যেটা লজিক্যালি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই আমাদের উত্তর হওয়া উচিত। দেখো কোশ্চেনটা বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এখানেই তোমার বুঝতে হবে যে যার দুটো বাহু সমান এবং কোন দুটো বাহু, বি কোণ সমকোণ। তাহলে আমরা যদি ট্রায়াঙ্গেলটা আঁকি, এই বি কোণটা সমকোণ, এটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে বি কোণ, তাহলে এটা এ দাও, এ বি সি। এবার সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, কারণ অতিভুজ কখনো পার্টিকুলার কোনো একটা বাকি যে কোনো একটা বাহুর সমান হতে পারে না, যে কোনো অতিভুজ সমকোণের ক্ষেত্রে। তাহলে এই দুটো বাহু যদি সমান হয়, এই দুটো অ্যাঙ্গেলও সমান পার্টিকুলারলি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কত ডিগ্রি হবে, এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। সমান কেন হবে অ্যাঙ্গেল দুটো, কারণ বাহু দুটো সমান। তাহলে দেখো সাইন এ মাইনাস সি, এ মাইনাস সি যদি তুমি করো, 45 থেকে 45 যদি মাইনাস হয় তাহলে কি হয়ে যাবে, 0। তাহলে সাইন 0 ডিগ্রির মান কত, 0, আমরা লিখে দিচ্ছি। তাহলে সাইন 0 ডিগ্রি প্লাস সাইন এ প্লাস সি, এর সঙ্গে যদি সি করো তাহলে 45 45 90 ডিগ্রি প্লাস মাইনাস 2 সাইন বি, 2 সাইন অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি। এটাকে আমাদের ডিভাইড দিতে হবে কি দ্বারা, না কট এ, এর মান কত, 45 ডিগ্রি। তাহলে কট 45 ডিগ্রি প্লাস
কট বি মানে কট 90 ডিগ্রি প্লাস কট সি মানে কট সি এর মান হচ্ছে 45 ডিগ্রি। এবার তুমি যার যার ব্যক্তিগত ভ্যালু বসিয়ে দাও। তাহলে সাইন 0 ডিগ্রির মান কত? 0। সাইন 90 ডিগ্রির মান কত? 1। ও সরি, এটা মাইনাস আছে, -2 সাইন 90 ডিগ্রি। তাহলে এটা আসবে -2। ডিভাইড করে দাও কট 45 ডিগ্রির মান। কট 45 হোক বা ট্যান 45 হোক, মান কত? 1 প্লাস কট 90 ডিগ্রি। এবার কট 90 ডিগ্রির ক্ষেত্রে মাথায় রাখবে যে ট্যান কত ডিগ্রির মান? 30 ডিগ্রির মান। তাহলে কত আসবে? 0 ডিগ্রির মান। তাহলে প্লাস আছে, প্লাস করে দাও কট 45। তাহলে কট 45 এর মান কত? 1। তাহলে 1 + 1 নিচে কত আসলো? 2 আসলো হচ্ছে ডিনোমিনেটর, আর নিউমারেটর কত আসলো? +1 -2। তাহলে মাইনাস আসবে 1/2। তাহলে -1/2 হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর, অপশান নাম্বার সি। জাস্ট এই ভ্যালুগুলোকে তোমার মাথায় রেখে কোশ্চেনটা সলিউশন করতে হবে। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 8। একটি নিবন্ধের মানে একটা দ্রব্যের চিহ্নিত মূল্যের সাথে ক্রয় মূল্যের অনুপাত 5:3 যদি সেই নিবন্ধটির বিক্রয় মূল্য 3,645 টাকা হয় এবং দোকানদার চিহ্নিত মূল্যের উপর 25% এবং 10% পরপর দুটি ছাড় দেয়, তাহলে এই লেনদেনের সময় লাভ বা ক্ষতির শতাংশ আমাদের বের করতে হবে। তো এই কোশ্চেনটা যারাই ফার্স্ট টাইম সলিউশন করতে যাবে, তো তারা কি করবে, কিছুটা ম্যাক্সিমাম কি হবে, একটু বোকার মতন কাজ করে ফেলবে। কীরকম? এই ভ্যালুটাকে কাজে লাগিয়ে দেবে, কিন্তু যেখানে এই ভ্যালুটাকে কাজে লাগানোর ব্যাপারই নেই, কারণ আমাদের পার্সেন্টেজেই ভ্যালু চেয়েছে। এবার তুমি ভাবো যে 25% আর 10% যেটা পরপর দুটো ছাড় দিয়েছে, তাহলে এই পরপর ছাড় দুটো একক ছাড়ে যদি প্রকাশ করতে হয়, তাহলে সেক্ষেত্রে কত হবে? 25% মানে 4 টাকার বস্তুটা আমি 3 টাকায় বিক্রি করেছি, আর 10% মানে 10 টাকার বস্তুটা আমি 9 টাকায় বিক্রি করেছি। সিম্পল হিসাব। তাহলে 4 10 40 টাকার বস্তুটা আমি 3 9 27 টাকায় বিক্রি করেছি। তাহলে আমরা জানি ডিসকাউন্টটা এমআরপির উপরে দেওয়া হয়, এমআরপির উপরে ডিসকাউন্ট দিয়ে কি হয়, সেই জিনিসটা বিক্রি হয়, যেটা আমরা বলি সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। আর এক্ষেত্রে দেখো চিহ্নিত মূল্যের সাথে ক্রয় মূল্যের অনুপাত দেওয়া রয়েছে। তাহলে আমরা এক্ষেত্রে কি করব? এমআরপি অনুপাত সিপি অনুপাত এসপি, বিক্রয় মূল্য। এমআরপি যদি আমার 5 টাকা হয়, আমি ক্রয় মূল্য 3 টাকা করেছি, তাহলে 5 টাকা যদি আমার মুদ্রিত মূল্য হয়, ক্রয় মূল্যের অনুপাত 3 টাকা। আর এক্ষেত্রে আমার এমআরপি যদি 40 টাকা হয়, আমি বিক্রি করেছি কত টাকায়? বিক্রি করেছি 27 টাকায়। আশা করি আর কারো কোনো সমস্যা নেই, কারণ প্রত্যেকেই বুঝে গেছো যে কন্ডিশনটা কী হিসাবে বেরিয়ে যাচ্ছে। এক্ষেত্রে এমআরপি কমন যেটা 5 টাকা 40 টাকা, একে যদি 8 গুণ করো, 5 8 40 হয়ে গেল, এখানেও 40ই রয়েছে। তাহলে এখানে 8 গুণ মানে এখানেও 8 গুণ করো। আমাদের বলেছে যে লাভ বা ক্ষতির শতাংশ, অর্থাৎ আমাদের শুধু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য নিয়ে কাজ। তাহলে 3 8 24 টাকা আমার ক্রয় মূল্য, সেই জিনিসটা আমি বিক্রি করেছি 27 টাকায়। তাহলে 24 টাকার জিনিস 27 টাকায় বিক্রি হচ্ছে, কত টাকা লাভ? 3 টাকা লাভ। তাহলে 3/24 মানে কত? কাটাকাটি করো, 3 একবার, অর্থাৎ 1/8 মানে কত? 12.5%। কি হবে? প্রফিট হবে। প্রফিট 12.5%, অপশান নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। তো জেনারেলি এই কোশ্চেনগুলো এই যে ভ্যালুগুলো থাকবে, এই ভ্যালুর উপরে বেস করে যারাই এগোতে যাবে, তারা টাইমটাকে নিজেদের গাফিলতির জন্য নিজেরাই ম্যাক্সিমাম ওয়েস্ট করবে। নেক্সট কোশ্চেন আসি।
নেক্সট এখানে কোশ্চেন যখন নেই, তাহলে তোমাদের একটা কোশ্চেন আমি আন্দাজেই করে দিই। আন্দাজ বলতে √7 প্লাস √5 ডিভাইড বাই √7 মাইনাস √5 ইকুয়াল টু a প্লাস b√35 হলে a প্লাস b এর মান কত? তো জেনারেলি যদি অপশনগুলো দিই, এ অপশন 6, বি অপশন 7, সি অপশন 8, ডি অপশন 9। তো এই ধরনের কোশ্চেনগুলো রেলওয়ে ম্যাক্সিমাম সেটে CBT 2 হোক, গ্রুপ ডি হোক পাবে। আর যেটা কথা সেটা হচ্ছে এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আপকামিং বেঙ্গল পুলিশেরও কোশ্চেনে পেতে পারো। দেখো কোশ্চেনগুলো কত সহজে সলিউশন করবে। যখনই দিস টাইপ অফ কোশ্চেন চলে আসবে, তুমি কি করবে, উপরে প্লাস চলছে, তাহলে 7 + কত হবে 12, যোগ আছে যোগ দাও। এবার এই দুটো যদি গুণ করো 5 সাথে 35 হয়ে যাবে, রুটের মধ্যে চলছে, রুট দিয়ে দাও। কিন্তু এটা কি হবে 2ab, a প্লাস বির ফর্মুলা আমরা জানি যে 2ab আসে, তাহলে 2 করে দাও, ডিভাইড করে দাও। দেখো এই দুটো ভ্যালুর ডিফারেন্স কত আসবে 2, তাহলে 2 দিয়ে যদি কাটাকাটি করো 6 বার, আর এই 2 কেটে গেল, তাহলে কত পাবে 6 প্লাস √35। এটার মান ইকুয়াল টু দেওয়া রয়েছে a প্লাস কত b√35, তাই তো এই ভ্যালুগুলো দেওয়া রয়েছে। এবার তুমি ভাবো যে এর সোজাসুজি পজিশনে 6 রয়েছে, আর এক্ষেত্রে 35, এক্ষেত্রেও 35, কিন্তু এক্ষেত্রে বি রয়েছে b35, কিন্তু এক্ষেত্রে √35 সাথে তো কিছুই নেই। কিছু নেই মানে 1। ম্যাক্সিমাম ছেলে মেয়ে এক্ষেত্রে 6ই মার্কিং করে দেবে, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল হবে। এক্ষেত্রে কিছু নেই মানে 1, তাহলে বি এর মান কত 1, তাহলে a প্লাস বি এর মান এক্ষেত্রে আমরা কত পাবো 6 + 1 7, তাহলে এই কোশ্চেনের উত্তর হয়ে যাবে 7। ঠিক আছে, তাহলে এটা মাথায় রাখতে হবে। তো এটা নিজের থেকেই করিয়ে দিলাম, যাই হোক শিটে তোলা হয়নি। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার হয়তো বা 10ই করে দিলাম। 1/5 × 6 + 1/6 × 7 + 1/7 × 8, এই সিরিজটা 20তম পদ পর্যন্ত যোগফল এদের বের করতে হবে। 20তম, 100তম, 1000তমও বলতে পারে, যা খুশি। তাহলে এই ধরনের সিরিজের আমি ফ্রি ক্লাসে একটা ক্লাসে কমপ্লিট যত ধরনের হতে পারে জেনারেল যেসব এক্সামগুলোর জন্য আমি কমপ্লিটলি করিয়ে দিয়েছি। কিন্তু দেখো যখনই দেখছো যে 1/5 × 6 + 1/6 × 7 প্লাস এভাবে চলছে আপ টু কত পর্যন্ত, আমার 20তম পদ পর্যন্ত যেতে হবে। তাহলে সেই 20তম পদ পর্যন্ত এক্ষেত্রে উপরে 1 রয়েছে, তাহলে 1 তো আসবেই আসবে, কিন্তু এক্ষেত্রে কোন দুটো গুণফল আসবে তুমি অলওয়েজ দেখবে। এই যে 6 রয়েছে, একে আমরা লিখতে পারি 2 × 3 + 0 = 6। তাহলে যখনই আমি 20তম পদ পর্যন্ত যাব, তাহলে 2 × 3 প্লাস কত করব 19, তাহলে 3 × 2 = 6 + 19 কত আসবে 25, কত আসবে 25। তাহলে এক্ষেত্রে আমার আসলো হচ্ছে 25 ইন্টু তার আগের সংখ্যাটা কত 24। সিম্পল, প্রত্যেকটার ডিফারেন্স কত 1 1 করে যাচ্ছে, তাই না, প্রত্যেকটার ডিফারেন্স। তাহলে এক্ষেত্রেও 1 করে আসবে, 25-এর আগের ঘরটা কত আসবে 24। তাহলে এবার তুমি সিরিজটা বেরিয়ে গেল। তাহলে এবার সিম্পল করে নিতে পারবে। ফার্স্ট ভগ্নাংশ কত 1/5, লাস্ট ভগ্নাংশ কত 1/25, তাহলে 1/5 মাইনাস 1/25, যদি এলসিএম আমরা করি তাহলে 25 পাবো। তাহলে 5 থেকে 1 বাদ মানে 4, তাহলে 4/25 মানে কত 0.16। অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের উত্তর। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। আজকে এই কটা কোশ্চেন ছিল।
দেখা হবে নেক্সট ক্লাসে। আর অবশ্যই লেগে থাকো, কম্পিটিশন মানেই লেগে থাকার লড়াই, কিন্তু এটা মাথায় রাখবে অলওয়েজ যেন এই অভ্যেসটা দীর্ঘদিন যাবতের গ্যাপটা না হয়ে দাঁড়ায়। যত তোমার গ্যাপটা কম হবে তত তোমার ফাঁকি কম হবে, আর যত ফাঁকি কম হবে তত তুমি বাকিদের থেকে এগিয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।